বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন। আমার প্রতি রাতের ঘুম হয় না ভাই, এগুলো অন্তরের কথা, এগুলো কোনো স্ক্রিপ্টের লেখা না। 2010 সালে মুন্সিগঞ্জের গজারিয়া নিবাসী হাসান সানাউল্লাহ হকের ছেলে মোজাম্মেল হক মুন্নার সাথে আমার পরিচয় হয়। তখন তার একটি টিনের ঘর ছিল। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাত্রে পড়াশোনা করি। এক পর্যায়ে তিনি আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন এবং কোথাও নিজের আইডি কার্ড ব্যবহার না করে আমার পরিচয় আর আইডি কার্ড দিয়ে হোটেল বুকিং দিতেন। এভাবে ঘটনার এক পর্যায়ে আমার বিয়ের কথা বললে উনি আমাকে বলেন ধর্ম ত্যাগ করতে হবে। আমি নিজের ভালোবাসা টিকিয়ে রাখতে সে যা বলে তাই করি। 2011 সালে আমায় হিন্দু থেকে মুসলিম ধর্মে রূপান্তরিত করে বিবাহ করা হয়। তখন এই মুন্না বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের একটি পদে ছিলেন। পরবর্তীতে তিনি আমার টাকা এবং গাড়ি ব্যবহার করে বিভিন্ন জায়গায় পরিচিত হয়ে তদবির লবিংয়ের মুন্সিগঞ্জ জেলার ছাত্র দলের সভাপতি হন 18 সালের জুন মাসে, 5ই জুন। সে সময় আমি সহ তার 3 জন স্ত্রী। আমাকে না জানিয়ে তিনি বিয়ে এবং পরকীয়ায় যুক্ত ছিলেন। শুধু তাই নয়, আমি প্রতিবাদ করলে আমায় তালাকের হুমকি দিয়ে মারধর করত। অথচ ছাত্র দলের একজন নেতা স্ত্রী থাকা সম্পূর্ণ সংগঠন বিরোধী কাজ। এক্ষেত্রে তিনি সংগঠনকে সম্পূর্ণরূপে অমান্য করেছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। তিনি একজন প্রতারক এবং সম্পদ লুটেরা। আমি শুধু বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে মুন্নার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করিনি, জনসম্মুখে তার অশালীন কীর্তিকলাপ তুলে ধরিনি। কিন্তু যখন দেখলাম তিনি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে ভয়াবহ সময় দেশ থেকে আগস্টের 1 তারিখে পালিয়ে আমাকে নিয়ে মালয়েশিয়া অবস্থান করেন এবং 6 আগস্ট 2024 তারিখে তিনি দেশে ফিরে আসেন আমাকে সাথে নিয়ে। দেশে ফিরেই 10ই আগস্ট আমাকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন। তার এখন ভালো সময়, তাই আমাকে এখন ডিভোর্স দেবে, কারণ তার এতগুলো স্ত্রীর কথা রাজনৈতিক অঙ্গনে জানাজানি হলে সে ক্ষতিগ্রস্ত হবেন। এটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি তার পা দুটা ধরেও কান্না করেছি, বারবার আকুতি করেছি, আমায় একটা কোনায় জায়গা দাও। কোথায় যাব আমি তো ধর্মচ্যুত, একটু জায়গা দাও। তার হৃদয় স্পর্শ করেনি। আমি আপনাদের সকল প্রমাণ দিতে পারবো। আমি তাকে বারবার আকুতি করেছি, আমার থাকার জায়গাটুকু কেড়ে নিও না, আমার গহনাগুলো নিয়ে নাও। তার স্ত্রী 4 জন, বিভিন্ন পরকীয়া, অশ্লীল ভিডিও এবং আমাকে হত্যার হুমকি সহ সমস্ত প্রমাণাদি সেন্ট্রাল নেতাদের কাছে দিলে তারা সত্যতা যাচাই করে 1 মাসের জন্য বহিষ্কার করেন এবং আমাকে আশ্বস্ত করেন যে এমন দুশ্চরিত্র এবং লম্পট ব্যক্তি দলের জন্য ক্ষতিকর এবং আপনার সাথে ভয়ঙ্কর অন্যায়কারীকে আমরা কোনোভাবেই দলে রাখবো না। এবং তারা আমাকে জানান মুন্নার জন্য অনেক তদবির আসছে, তারপরও আমরা তাকে দলে রাখবো না। কিন্তু গত 30 জুন তিনি অলৌকিক ক্ষমতা বলে বিশাল একটি র্যালি বের করেন, যেটা দেখে আমি সত্যি আশ্চর্য হই। আমি বুঝে নেই এই মুন্সিগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্নার ক্ষমতার টাকার শক্তির কাছে আমার বুকের আর্তনাদ হেরে গেছে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো দুর্যোগ সময় সে পলাতক ছিলেন বিভিন্ন দেশে এবং সেটা আমাকে নিয়ে। তার পাসপোর্ট এবং আমার পাসপোর্ট কপি মিলালেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন আমি সত্য কি মিথ্যা। তিনি দুবাইয়ের নাগরিক, তার 2টা বাংলো, 5টা ফ্ল্যাট, হ্যারিয়ার সহ 5টা গাড়ি থাকার পরও আমার সম্পদ লুটে নেওয়ার অর্থ আমি আজও বুঝতে পারলাম না। আমাকে কেন নিঃস্ব করে দিল এইভাবে, তার হিসাব আমি আজও মেলাতে পারলাম না। তিনি শত শত কোটি টাকার মালিক, অথচ এই টাকার উৎস আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে। 2012 সালেও তার টিনের ঘরের ছিলেন। তার বাবা ছিলেন নৌকার মাঝি, মুন্না ছিলেন একজন স্বনামধন্য কোম্পানির সাধারণ কর্মচারী। সেখান থেকে তিনি তার মালিকের চোখের মণি এবং ছত্রছায়া হয়ে যান কোম্পানির সমস্ত কাজের একমাত্র অভিভাবক। এই কোম্পানিকে একচেটিয়া ব্যবহার করে মুন্না হয়ে যান কোটি কোটি টাকার মালিক। আজ তার এতই টাকা যে আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি মামলা করতে গেলে সেখানে পুলিশ আমাকে হয়রানি করে। সন্ত্রাসী, পুলিশ, সিআইডি ও তার পরিবারের লোক কেউ আমাকে বাদ রাখিনি হয়রানি, হুমকি, অত্যাচার করতে। আমি তো নিজের বাসাতেই থাকতে পাচ্ছি না মোজাম্মেল হক মুন্নার সন্ত্রাসী, পুলিশ আর সিআইডির যন্ত্রণায়। যে এই জিনিসটা যখন আপনাদের বোনের সাথে হবে বা আপনাদের সাথে হবে, যে আপনাদের মাটি নিয়ে যে লাশ কোথায় দাফন হবে সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন, কোথায় দাফন করা হবে, আমার জানা যায় কেউ আসবে কি আসবে না, আপনাদের অন্তরটা কি কাঁপবে, তোলপাড় হবে বুকের ভেতর। আমি আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে আমি অভিভাবক হিসেবেই মনে করি, আমি তার কাছে 2 হাত তুলে ন্যায্য বিচার চাইছি। আমি একজন ওয়েল এস্টাবলিশড মেয়ে। আমার ব্যবসা ছিল আগেই, আমার বাইং হাউস ছিল, আমি বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত, আপনারা দেখলে খোঁজ নিলেই জানতে পারবেন। এবং আমার কোচিং সেন্টার ছিল। আমি যথেষ্ট এস্টাবলিশড এবং আমার টাকার বড়জোর তাকে আমি বিভিন্ন সময় সবসময় টাকা দিয়ে সাহায্য করে আসছি বরাবর। সে যখন ইনকাম করতো না কলেজ লেভেলের, তখন থেকে আমি আমার রোজগার, তখন থেকে আমি চাকরিও করেছি একটা।
আমার ফ্ল্যাটের দাম আছে 1,10,00,000। সেখানে আমার সমস্ত কিছু নোট আছে, আর দেখতে পাবেন আপনারা। আর হচ্ছে 18 বড়ি 8 আনা 3 রতি, এই সমস্ত ছবিগুলো এখানে ছবি দেওয়া আছে, আপনারা একটু একটু দেখে নেবেন কেউ একজন। আচ্ছা, আর তার স্ত্রীর সংখ্যা এখানে ছবি দেওয়া আছে। আর এই যে তিনি 5ই আগস্টে ছিলেন না, এখানে সমস্ত প্রমাণাদি আমার কাছে আছে। 5ই আগস্টে তিনি ছিলেন না দেশে, আমার সমস্ত এই যে এখানে দেওয়া আছে। আমরা কয় তারিখে এয়ারপোর্টে, এই যে এয়ারপোর্টে বসে আছে দেখেন 6ই আগস্ট, আমরা 6ই আগস্ট দেশে ফিরি। মালয়েশিয়ান এয়ারপোর্ট, এটা প্লেনটা ডিলে হয়ে যায় আমাদের একদিনের, এটার প্রমাণ। আচ্ছা, তারপর সে এসে দেখেন কতটা নির্লজ্জ হলে মানুষ এই কাজটা করতে পারে। সে এই ফ্যাসিস্টবাদীদের বিরুদ্ধে সে এসে লিফলেট বিলি করছে এই বছর। এখানে তার স্ত্রীদের ছবি আছে, এবং এই যে আমার উপর যে আক্রমণ হয়েছে সমস্ত কিছু ছবি এগুলো আছে, আপনারা দেখলেও দেখতে পারেন এগুলো। আমাকে শুধু হুমকি না ভাই, আমাকে পুলিশ এমন টর্চারিং করতেছে। শেষে পরশুর আগের দিন আমাকে সিআইডি থেকে কল দেওয়া হয়েছে, বৃহস্পতিবার আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। তো আমি বলছি আমার মামলার নাম্বারটা একটু বলেন। তারা বলেছে মামলার নাম্বার করা যাবে না, বলা যাবে না, এটা আমাদের কাজ না, আপনাকে এসে দেখা করতে বলেছে, আপনি দেখা করবেন। তা আমি বলছি ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আমার উকিলের সাথে বুঝে তারপর আমি দেখা করি। কারণ আমার এখানে যাদের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি তো হঠাৎ করেই সিআইডি অফিসে চলে যেতে পারি না, যার কারণ পুলিশ আমাকে বারবার হুমকি দিচ্ছে যে বাসা থেকে ধরে নিয়ে যাবে। তো আমি বলছি যে হ্যাঁ নিয়ে যান, এসে নিয়ে যান, কারণ আমি একটা থানা ম্যানেজ, সিআইডি তো আমি ম্যানেজ করতে পারবো না, আমি একটা মহিলা মানুষ। আমার প্রতি রাতের ঘুম হয় না ভাই, এগুলো অন্তরের কথা, এগুলো কোনো স্ক্রিপ্টের লেখা না। আমি বিনীত অনুরোধ করতেছি তারেক রহমানের কাছে, ওকে আমার সম্পদগুলো ফিরাই দিতে বলেন, ওর ন্যায্য বিচার করেন। অন্যথা আপনি আমার পাশে দাঁড়ান। শাওনের মাকে যেভাবে বসতে বলতেন, পানি খেতে